সবাইকে আমন্ত্রণ সব খবরে কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে যত আপডেট আছে সব ধরনের খবর আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং প্রতিদিনকার মতো যতখানি করে বলবো তাতে করে আজ কোথায় কি হলো সবকিছু একসাথে জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি সব খবরে। দেশে নতুন করে আরও 3 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাদের দুজনই বিদেশ ফেরত, আরেকজন সংক্রমিত হয়ে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের একজন নারী। নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন IEDCR এর পরিচালক ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা। আর এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 27 জনে, যাদের মধ্যে 2 জন মারা গেছেন, সুস্থ হয়েছেন 5 জন। এছাড়াও উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন 40 জন। মির্জাদি সাবরিনা দাবি করেছেন দেশে এখনও কমিউনিটি ট্রান্সমিশন বা প্রান্তিক পর্যায়ে রোগটি ছড়িয়ে পড়েনি। তবে গতকাল মিরপুরে করোনাক্রান্ত মারা যাওয়া রোগীর ব্যাপারে আরও খোঁজ নেওয়া হচ্ছে। তাকে কমিউনিটি ট্রান্সমিশনের অংশ বলা যায় কিনা আর তার জন্য আরও তথ্য দরকার বলেও মন্তব্য করেছেন ফ্লোরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম জানিয়েছেন দেশে বর্তমানে করোনা পরীক্ষার 13,000 কিট আছে, চীন থেকে আরও কিট আসছে। চব্বিশ ঘন্টায় আরও 3 জনের মধ্যে আমরা সংক্রমণ পেয়েছি। ইতিমধ্যে যে 27 জনের সংক্রমণ আমরা পেয়েছিলাম তার মধ্যে আপনারা জানেন যে 2 জন মারা গেছেন এবং 5 জন, আগে ছিল 3 জন, আরও 2 জনের ক্ষেত্রে সংক্রমণ এখন আর নেই। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে লন্ডন প্রবাসী এক নারী মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই নারীর বয়স আনুমানিক 61 বছর। গত 4 মার্চ যুক্তরাজ্য থেকে তিনি ফেরেন। এরপরেই তার জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয়। 20 মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাকে নেওয়া হয়, সেখানে তিনি মারা যান। মৃত্যুর পরে IEDCR এর সদস্যরা নমুনা সংগ্রহ করেছেন। আর এই ঘটনায় আক্রান্ত নারীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শুধু হাইপোথাইরয়েডিজম একটা রোগ ছিল, এছাড়া ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার এই ধরনের কোনো রোগ ছিল না। সে যুক্তরাজ্য প্রবাসী এবং যুক্তরাজ্যেরই পাসপোর্টধারী। আজকে তার নমুনা সংগ্রহ করে পাঠানোর কথা ছিল IEDCR-এ। গত রাত 4টার দিকে সে ইন্তেকাল করেছে। এদিকে করোনা ভাইরাসে ইতালিতে একদিনে রেকর্ড 793 জন মৃত্যুর পরে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 4,825 জনে। আর মোট আক্রান্ত 53,500-র বেশি মানুষ। 24 ঘন্টার ব্যবধানে স্পেনে আরও 344 জনের মৃত্যু হয়েছে। অবনতির দিকে ফ্রান্সের পরিস্থিতিও, একদিনে প্রাণ গেছে 112 জনের। এছাড়াও ইরানে প্রাণ গেছে 129 জনের। বিশ্বজুড়ে 188 দেশে ছড়িয়েছে কোভিড-19 সংক্রমণ। সব মিলিয়ে মৃতের সংখ্যা 13,548, আক্রান্ত 3,14,000-এর বেশি মানুষ। কেবল ইউরোপে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। কোভিড-19 দ্রুত শনাক্তে নতুন এক ধরনের কিটের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। করোনা সতর্কতায় HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এপ্রিলে দেওয়া হবে পরীক্ষার নতুন রুটিন। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের তথ্য নিশ্চিত করেছেন। 1 এপ্রিল থেকে 2020 সালে HSC পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। 4 মে পর্যন্ত HSC তত্ত্বীয় এবং 5 থেকে 13 মে মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল। এর আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার HSC পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম 28 মার্চ পর্যন্ত স্থগিত করে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীদের বাড়িতে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতিও নিতে বলা হয়েছিল। জানা গেছে সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বৃহস্পতিবার সভা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। শরীরে তাপমাত্রা বেশি থাকায় বিমানবন্দর থেকে 3 যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক AHM তৌহিদুল আহসান। এদিকে সকালেও লন্ডন ও থাইল্যান্ড থেকে 2টি ফ্লাইট এসেছে। চায়না স্টার এয়ারলাইন্সের আরও একটি ফ্লাইট নামার অপেক্ষায়। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা না করেই হাতে কোয়ারেন্টাইন সিল দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করছেন যাত্রীরা। মৌখিকভাবে বাড়িতে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীরা বের হয়ে যে যার মতো ব্যক্তিগত কিংবা গণপরিবহনে বাড়ির পথ ধরেছেন। লন্ডন, থাই, চীন, হংকংয়ের ফ্লাইট এখন পর্যন্ত চালু আছে। আমাদের সিভিল এভিয়েশন পক্ষ থেকে নির্দেশনা দিয়েছি, আমরা যারা সিল দিচ্ছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে দেবো সিলটি দেওয়া থেকে বিরত থাকার জন্য। তাদেরকে সবাইকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যদি তাপমাত্রা বেশি পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে কুয়েত মৈত্রী হসপিটাল অথবা অন্য কোনো হসপিটালে পাঠানো হচ্ছে বা হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ থেকে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আর এই প্রেক্ষিতেই বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা জারি করা হলো। বন্ধ হলো বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারি, রৌমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা এবং আখাউড়া স্থলবন্দর। জামিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া দেশের নিম্ন আদালতের বিচারিক কাজ মুলতবির জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রশাসন আজ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে আদালত বন্ধ হবে কিনা সে বিষয়ে পরামর্শ দিতে আজ দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সাথে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকটি শেষে এমন সংকটময় মুহূর্তে আদালত বন্ধের বিষয়ে প্রধান বিচারপতি নির্দেশনা দেন। আদালতগুলোতে ব্যাপক লোক সমাগম হয়, যার ফলে করোনা সংক্রমণের ঝুঁকিও বেশি। করোনার ঝুঁকি এড়াতে সর্বোচ্চ আদালত থেকে এই সিদ্ধান্ত এলো। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকলেই এই পরিস্থিতির ব্যাপারে সারাক্ষণ মনিটরিং করব এবং এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে যেই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেইগুলি নেব। আইনজীবীদের পক্ষ থেকে উদ্বেগের কথাটা জানিয়েছে, তো উনি বলেছেন যে উনি এই ব্যাপারে ওনার সহকর্মীদের সাথে আলাপ করবেন এবং সরকারের অন্যান্য বিভাগ আছে, যে নির্বাহী বিভাগ, তারা কি করে এটার সাথে সমন্বয় সাধন করে সিদ্ধান্ত নেবেন। করোনা ভাইরাস প্রতিরোধ এবং এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সব স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পর্যায়ের সব সরকারি দফতরে কর্মকর্তা কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। আর এই আদেশের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে এলাকায় বর্তমানে কর্মরত আছেন সেই এলাকার বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। শুক্রবার বা অন্য যে কোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না। দর্শক, আমরা একটু সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে ঘুরে আসতে চাই। সেখানে করোনা নিয়ে ইউরোপীয় 11টি দেশের রাষ্ট্রদূতের সাথে জরুরি বৈঠকে বসেছেন পররাষ্ট্র সচিব। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত খোঁজ খবর রাখছেন, দেখতে পাচ্ছি তাকে। শান্ত, বৈঠকটি নিশ্চয়ই শুরু হয়ে গেছে, কিছু জানতে পেরেছেন কিনা একটু দর্শকদের জানিয়ে দেবেন। এখন পর্যন্ত আমরা বৈঠকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে সঠিকভাবে জানতে পারিনি, তবে আমরা বাস্তবিক যে পরিস্থিতি সারা বিশ্বে এখন বিরাজ করছে সেই পরিস্থিতির আলোকেই আসলে এই রাষ্ট্রদূতরা এখানে এসেছেন বলে আমরা ধারণা করছি। এবং এখনকার যে দৃশ্যপট আমরা দেখছি যে ইউরোপের ইতালির মৃত্যুহার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশগুলোতেও আসলে করোনার যে আঘাত, সেই আঘাত কিন্তু বেশ বড় আকারেই ধরা পড়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে এখানকার যারা ইউরোপীয় যে দেশগুলোর কূটনীতিকরা ঢাকায় অবস্থান করছেন, তারা আসলে আমরা যতটুকু অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে তারা কিভাবে নিজ দেশে ফেরত যেতে চান, সেই বিষয়টা নিয়ে হয়তো এখানে আলোচনা হতে পারে। যদিও একটি বিষয় এখানে উল্লেখ করা উচিত যে বাংলাদেশের সাথে ইউরোপের প্রায় সকল দেশেরই যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং শুধুমাত্র লন্ডনের সাথেই যোগাযোগ রয়েছে। সেই ক্ষেত্রে এই কূটনীতিকদের যদি নিজ দেশে ফেরত যেতে হয়, সেই ক্ষেত্রে তারা কিভাবে সেই পথটি ব্যবহার করবেন বা বাংলাদেশ সরকার থেকে তাদের জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, সেই বিষয় নিয়ে হয়তো তারা এখানে আলোচনা করতে এসেছেন। যদিও এই বৈঠক না শেষ হওয়া পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আসলে বর্ণনা করতে পারছি না। হয়তোবা বৈঠক শেষে যদি তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে কথা বলেন, সেই ক্ষেত্রে আমরা তথ্য জানিয়ে দিতে পারব। নিশ্চয়ই সেক্ষেত্রে আপনার মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারবো। অনেক ধন্যবাদ শান্ত, যোগ দেওয়ার জন্য। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কথা বলা হলেও শরীয়তপুরে তার কোনো অস্তিত্বই নেই। আইসোলেশন ইউনিটে সরঞ্জাম উপকরণ নেই। উপজেলা পর্যায়ে ইউনিট তৈরির তথ্য প্রচার করা হলেও পর্যাপ্ত ব্যক্তিগত নিরাপত্তা উপকরণ বা পিপিই নেই। ইতালি প্রবাসী অধ্যুষিত নড়িয়া উপজেলার মোড়লকান্দি কমিউনিটি ক্লিনিকে এখনও নির্মাণ কাজ চলছে।
তবুও বলা হচ্ছে এটাই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সেন্টার। একই চিত্র মাইজপাড়া আর রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের। কাঠামো থাকলেও সেবার উপকরণ নেই। আরেক উপজেলা জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বেহাল, অথচ সেটিতে 20 শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত, এমনটাই দাবি সিভিল সার্জনের। সরকারি কর্মকর্তাদের কথায় কাজে মিল না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এক সপ্তাহে শরীয়তপুরে এসেছেন 2838 জন প্রবাসী, এর মধ্যে মাত্র 500 বিদেশ ফেরতকে খুঁজে পেয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। কে কোয়ারেন্টাইনে রাখা যায় এমন স্থাপনা আমরা রেডি করে রেখেছি। সরকারি হাসপাতালে 5টি করে বেড আইসোলেশনের জন্য প্রস্তুত করে রেখেছি। স্বাস্থ্য বিভাগের লোক পর্যন্ত এখানে কোনো আসেও নেই, আমরা দেখিও নেই। একটা নেম প্লেট দিব, তুমি আসো কম্পিউটারে বাইর করে আমরা একটা দিব, এখানে লাগাই দিব। চতুর্থ তলায় আমাদের আরও 20টা বেডের অ্যারেঞ্জমেন্ট আমরা করতেছি। যখনই আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু সাথে সাথে সেটা ব্যবহার করতে পারবো। সেফ অ্যান্ড সিকিউরিটি তো আসলে যেমন চোখ খোলা থাকছে, হ্যাঁ, সেখান দিয়েও তো আসলে যা সংক্রমিত হতে পারে। আমাদের যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এগুলো আমাদের কাছে পর্যাপ্ত এখন আছে। যেটার বাস্তব কোনো প্রোগ নাই, বাস্তব কোনো ভিত্তি নাই, সেটার কোনো ফলও নাই। খালি সরকার আল্লাহদের একটা ঘোষণা দিয়ে দিলেই এই পরিবেশ করতে বলছে, করতে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কড়া নজরদারিতে মাদারীপুরের শিবচর উপজেলা। গৃহবন্দী ৭৮,০০০ মানুষ। পৌরবাজার সহ ঝুঁকিপূর্ণ 2টি ওয়ার্ড এবং 2টি ইউনিয়নে পুলিশ মোতায়েন করা হয়েছে। চিহ্নিত এলাকা ছাড়াও পুরো উপজেলা জুড়েই টহলে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসন সহ জনপ্রতিনিধিরা। নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া বন্ধ রয়েছে উপজেলার বেশিরভাগ বাজার। ইতালি ফেরত 684 জন সহ বিভিন্ন দেশ থেকে জেলায় প্রবেশ করেছে 3,500 প্রবাসী। তাদের মধ্যে 263 জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে, আইসোলেশনে আছেন 3 জন। বর্তমানে শিবচরে অবস্থান করছে আইইডিসিআর এর একটি টিম। এরই মধ্যে ত্রাণ তৎপরতাও শুরু হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এই ৭৮,০০০ তারাই আসলে এই সীমিত আকারে চলাচল করবে, অর্থাৎ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবে না। এই এলাকার মধ্যে যারা হোম কোয়ারেন্টাইনে আছে তারা আবশ্যিকভাবেই এই হোম কোয়ারেন্টাইনের বিধিনিষেধ মেনটেন করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। আমরা একটু বাড়তি করে জানবো এই বিষয়ে। আমাদের সহকর্মী জিল্লুর রহমান পলাশ যোগ দিয়েছেন এই মুহূর্তে আমার সাথে। পলাশ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন প্রশাসনের সিদ্ধান্ত তো আমরা জানালাম দর্শককে, কোনো আলাদা করে কারণ আছে কিনা করোনা ভাইরাস এটি ছাড়াও একটু বিস্তারিত জানাবেন এই প্রসঙ্গে। প্রশাসন কেন এ ধরনের সিদ্ধান্ত নিল? আসলে বৃষ্টি করোনা ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়ে, পরেই কিন্তু গাইবান্ধা জেলা জুড়ে প্রশাসনের এবং স্বাস্থ্য বিভাগ যে তৎপরতা চালিয়েছে, এখানে আমরা আসলে এ পর্যন্ত 105 জন করোনা আতঙ্কের সন্দেহে কিন্তু বিদেশ ফেরত যারা ছিলেন তাদেরকে সেফ জোনে রাখা হয়েছিল এবং পর্যবেক্ষণে রাখা হয়েছিল, কিন্তু পজিটিভ কোনো দিক কিন্তু আমরা আসলে খুঁজে পাইনি, প্রশাসন রাখতে পারেনি। তো আজকে বিষয়টি আমরা জানতে পেরেছি প্রশাসন থেকে, স্বাস্থ্য বিভাগ থেকে। আসলে সাদুল্লাপুর জেলার হবিল্লাপুর যে গ্রাম রয়েছে, এই গ্রামে মূলত আমেরিকা প্রবাসী 2 জন এখানে দাওয়াত খেতে আসছিলেন একটি বিবাহ অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠানে এসে প্রতিমা রানী এবং তার এক ছেলে সৌরভ নাম, তারা আসলে এই আমেরিকা থেকে আসার পরে এখানে বিয়ার অনুষ্ঠানে 7 দিন অবস্থান করেছেন। সেই অবস্থানের পরে গত 15 তারিখে আসলে সৌরভ প্রাথমিক জ্বরে ভুগতেছিল। সেই জ্বরকে ভোগার কারণে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এক পর্যায়ে ঢাকায় যে করোনার যে সেল রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু তাদের আসলে পজিটিভ দিকটি ধরা পড়েছে বলে তাদেরকে আমাদের সিভিল সার্জন জানিয়েছে। আর এদিকে যে সাদুল্লাপুর উপজেলা লকডাউনের যে বিষয়টি, সেটা আসলে করোনা প্রতিরোধের যে কমিটি রয়েছেন তারা কিন্তু আসলে সার্বিক বিবেচনায় এই সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন করার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তটি জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তাদের কিন্তু জানিয়েছেন এবং সেই জানানোর অপেক্ষায় রয়েছেন। সাদুল্লাপুরে আসলে করোনা কারণে এই করোনামুক্ত পরিবেশে এবং এখানে আসলে যে লকডাউনের বিষয়টি সেটা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তো সার্বিকভাবে এই জিনিসটা আসলে কার্যকরের অপেক্ষায় রয়েছে সাদুল্লাপুরবাসী। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য পলাশ। করোনা ভাইরাস সংক্রমিত ইতালি ফেরত এক যুবককে রাখা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে। যে রুমে তাকে রাখা হয়েছে ঠিক তার পাশের কক্ষেই থাকছেন আক্রান্তের বাবা। আশপাশের লোকজন বলছেন মাঝে মধ্যেই তিনি যাচ্ছেন চায়ের দোকানেও। হাসপাতালের বিশেষ ইউনিট ঘেঁষি টিকিট কাউন্টার, জরুরি বিভাগও সেখানে, যেখানে প্রতিদিন ভিড় করেন শত শত সেবা প্রার্থী। তারা বলেছেন
ভবনের ব্যস্ততম স্থানে আইসোলেশন ইউনিট করে অন্য রোগীদের ঝুঁকিতে ফেলেছে কর্তৃপক্ষ, আর এ নিয়ে রীতিমতো উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে জেলাবাসীর। চলতি মাসে চুয়াডাঙ্গায় ফিরেছে অন্তত 1,500 প্রবাসী। সেই রুমের মধ্যে তার বাবাকে রাখা হয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগকে আমি বুঝতে পারছি না কেন এত ভণ্ডুল অবস্থা। করোনা ভাইরাসকে নিয়ে তোলপাড় চলছে, সেখানে আমাদের চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এখনও ঘুমিয়ে আছে। ইটালি ফেরত একটা রোগী আমাদের সদর হসপিটালে ভর্তি আছে, সেই রুমটাও কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই। সাধারণ যারা রোগী আছে তারা তো ইমার্জেন্সিতে আসতেও ভয় পাচ্ছে, কারণ এটা ছড়িয়ে যাবে। তো আমরা চাচ্ছি এটা একটা আলাদা জায়গায় করা হোক। মুজিব বর্ষের কিছু কাজ রয়েছে, সেগুলো কাজ চলছে। সেই সাথে আমাদের একই সময়ে এমআর ক্যাম্পেইনের যে কাজটা চলমান রয়েছে, এর বিভিন্ন প্রোগ্রাম চলমান আছে। করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। জেলার বিভিন্ন মুদির দোকানে অভিযান চালানো হয়। এ সময় দ্রব্যমূল্য বাড়তি নেওয়া এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে 5টি দোকানকে 36,000 টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে চাল মজুদের অপরাধে 12টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করে দেওয়া হয় 4টি গুদাম। করোনা সংক্রমণকে জাতীয় দুর্যোগ ঘোষণা করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। 5,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে পর্যাপ্ত কিট, পিপিই, চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবিও জানিয়েছে তারা। সকালে পুরানা পল্টনের সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোট এই দাবি জানিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সরকারের কাছে 8 দফা দাবি উত্থাপন করা হয় এবং সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, পোশাক কর্মী সহ শ্রমিকদের বিষয় সরকারকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এছাড়া বাম জোটের তরুণ কর্মীরা ফ্রি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে, তবে কাঁচামালের দাম বাড়ানোর অভিযোগ করা হয় এই সংবাদ সম্মেলনে। সবচেয়ে আগে দেখতে হবে যে যারা হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের দেশের সম্পদ তৈরি করছে, সেই সাধারণ মানুষের জীবন জীবিকাটা রক্ষা করার প্রয়োজনীয়তা, গার্মেন্টস শ্রমিকদের বিষয়েও বিশেষ নজর একান্তভাবে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। বাংলালিংকে চলছে ইন্টারনেটের ডাবল বোনাস। 129 টাকা রিচার্জে 12 জিবি, 108 টাকা রিচার্জে 8 জিবি। অফারটি সীমিত সময়ের জন্য। বাংলালিংক। করোনা ভাইরাসের গুজব নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কার এক জেলে, আর এতে 2 কয়েদির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন। শনিবার রাতে অনুরাধাপুরা জেলে এই সংঘর্ষ ছড়ায়। পুলিশ বলছে জেলের ভেতরে করোনা ভাইরাস ছড়িয়েছে এমন অভিযোগ তুলে কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ায় কয়েদিরা। আগুন ধরিয়ে দেওয়া হয় জেলের নানা সরঞ্জামে। যদিও কর্তৃপক্ষ বলছে ওই জেলে কয়েদিদের কারো শরীরেই করোনা ভাইরাস পাওয়া যায়নি। দ্বীপ দেশ শ্রীলঙ্কা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 77 জন, তবে কোভিড-19 দেশটিতে কারো মৃত্যু হয়নি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে হঠাৎ করেই কঠোর ভারত। আগামীকাল থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের ট্রেন, মেট্রো এবং বাস চলাচল। 31 মার্চ পর্যন্ত লকডাউন থাকবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব শহর। আর সব মিলিয়ে ভারতের 75 জেলায় এসেছে লকডাউনের সিদ্ধান্ত। প্রশাসন জানিয়েছে সংক্রমণের ধারা ভেঙে দেওয়ার জন্য এই লকডাউন। ভারতে করোনা সংক্রমণে প্রাণ গেছে 6 জনের, তবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 341 জনে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে জনতা কারফিউ চলছে, যা রাত 9টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ঘর থেকে বের হতে পারবেন না কেউ। সামাজিক দূরত্ব তৈরির উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে জানিয়েছে ভারতীয় প্রশাসন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সংক্রমণ রুখতে অত্যন্ত কার্যকরী পদক্ষেপ এটি, আর এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস প্রতিরোধে গত বৃহস্পতিবার দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের কারফিউতে সাফল্য পেলে পরবর্তীতে আরও বড় লকডাউনের পথে হাঁটতে পারে ভারত। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে এবারে কারফিউ জারির সিদ্ধান্ত কুয়েতেরও। রোববার স্থানীয় সময় বিকেল 5টা থেকে তার পরদিন ভোর 4টা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। এছাড়া প্রতিদিন 11 ঘন্টা জরুরি অবস্থার আওতায় থাকবে দেশটি। এই আইন লঙ্ঘনকারীদের 3 বছরের কারাদণ্ড বা 10,000 দিনার জরিমানাও করা হবে। এর পাশাপাশি সরকারি ছুটি এবং 2 সপ্তাহের জন্য এটি আরও বাড়ানো হয়েছে। কুয়েতে এখন পর্যন্ত 176 জন আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ভাইরাসে। কারো মৃত্যু না হলেও বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সময়ের সাথে সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
কোনোভাবেই এটা যেন মহামারীতে না পৌঁছায় সেই ব্যবস্থা নিতে সচেষ্ট সরকার। তাই সাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বহির্বিশ্বের সাথে সব ধরনের বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি সবাই এই আইন মেনে চলবেন। প্রথমবারের মতো অবরুদ্ধ ফিলিস্তিনে শনাক্ত হলো নোভেল করোনা ভাইরাস। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইউসুফ আবু আল রিশ জানিয়েছেন, সম্প্রতি পাকিস্তান থেকে ফেরেন নাগরিকরা এবং কোয়ারেন্টাইনে থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাদের করোনা ভাইরাস পরীক্ষা করায় কর্তৃপক্ষ। বর্তমানে গাজা উপত্যকার একটি আইসোলেশন সেন্টারে তাকে রাখা হয়েছে। প্রাণঘাতী মহামারীটির উপস্থিতি নিশ্চিতের পরেই উদ্বেগ ছড়িয়েছে। নোভেল করোনা ভাইরাসে মহামারীর মধ্যেই মেরাজের রাতে মুসলমানদের বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সারা বিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কুরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া দরুদের মধ্য দিয়ে রাতটি কাটান তারা। প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ এবং মিলাদ মাহফিল হয়, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না। দর্শক, আপনারা সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবর দেখছেন আপনারা। করোনা ভাইরাসের ভয়াবহ অবস্থার মধ্যে উপনির্বাচন করে ইসি নিজেদের অস্তিত্ব প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। কিভাবে প্রতিরোধ করা যাবে এই সংক্রমণ রোগ তা নিয়েই তোলপাড়। অথচ এরই মধ্যে ঢাকা 10 আসনে উপনির্বাচনে ভোট নিল নির্বাচন কমিশন। তবে 5 ভাগ ভোট পড়েছে। ভোটের সংখ্যা 15,000-এর কাছাকাছি। মহামারীর এই সময় ভোট নিয়ে ইসির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, এটা ভোটের নামে প্রহসন হয়েছে। আর সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন খেলা। এভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, যা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয় বলে মনে করছেন দুজনই। এই নির্বাচনগুলো এখন করাবার কি দরকার ছিল আমি ঠিক জানি না। কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। আর এত বড় একটা দুর্যোগ, সেখানে প্রহসন করা তো কোনো দরকার ছিল না। ইলেকট্রাল প্রসেস, এই প্রসেসটা কফিনের লাস্ট নেইল লাগিয়ে দিয়েছে। তার মানে এখন ইলেকশন হলেই কি না হলেই কি এরকমই হবে। যেই নির্বাচনে মাত্র 5% ভোট পড়ে, সেখানে তো জনগণের সম্মতি শাসন প্রতিষ্ঠিত হলো না। এবং এটা তারা কার স্বার্থে, কি স্বার্থে তারা এটা করছে, আমার কাছে বোধগম্য না। করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত করা চট্টগ্রামের বেশিরভাগ হাসপাতালেরই করুণ দশা। প্রস্তুতির ঘাটতি স্পষ্ট। নিরাপত্তা সরঞ্জাম না থাকায় স্বয়ং চিকিৎসক, নার্সরাই উদ্বিগ্ন। জনবল সংকট তো আছেই, বাদ যায়নি, প্রশিক্ষণও দেওয়া হয়নি কাউকে। এবং এই অবস্থায় করোনা রোগীদের সেবা প্রদান নিয়ে সন্দিহান হাসপাতাল কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিভাগের 11 জেলার রোগীদের মূল ভরসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে প্রতিদিন ভিড় করেন শত শত রোগী। স্বাভাবিক সময়েই ঠাঁই মেলে না হাসপাতালের বারান্দায়। আর এখানে করোনার জন্য প্রস্তুত আইসোলেশন ইউনিট। চিকিৎসা সরঞ্জাম আসবে এমন আশায় আছে কর্তৃপক্ষ। ফৌজদারহাটে প্রস্তুত রাখা বিআইটিআইডি হাসপাতালের অবস্থাও সুবিধার নয়। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে 37টি শয্যা প্রস্তুত করা হলেও তার অবস্থা আরও করুণ। জুতো নাই, মাস্ক নাই, এগুলো আমরা পার্সোনালভাবে কিনে নিয়েছি। হুট করে আমরা প্রিপারেশন যতটুকু জানছি ততটুকুই নিচ্ছি, কিন্তু এটা আসলে মানে একুরেট কিনা এটা তো আমরা জানতে পারছি না, বুঝতেও পারছি না যে আমাদের এই মুহূর্তে কী করা উচিত। আমরা আসলেই খুব আতঙ্কিত। আমাদের মেডিকেল অফিসার যদি ট্রেন্ড আপ হেলথ থেকে আসে, ফার্মাসিস্ট, সিনিয়র নার্স, ওয়ার্ড বয়, ক্লিনার, আয়া, বাবুর্চি, ওনারা তো আমাদের এখানে যারা আছে তারা প্রশিক্ষণপ্রাপ্ত না। আমাদের যতটুকু আছে আমরা এটা বলবো না পর্যাপ্ত, তবে আছে এবং এটা সংগ্রহ চেষ্টা চলছে। সরকারি পর্যায়ে এটা ব্যবস্থা হচ্ছে এবং এটা আসবে। করোনা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার এই সময় রাজশাহীতে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছেন অনেক চিকিৎসক, যাদের বেশিরভাগই আবার বিশেষজ্ঞ। এতে চিকিৎসা সেবা না পেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা রোগীদের। চিকিৎসকদের দাবি, করোনা সতর্কতার অংশ হিসেবে এই পদক্ষেপ। বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলো বলছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন পরিস্থিতি চলতে পারে। তবে চিকিৎসকরা বলছেন, করোনা থেকে নিজেদের সুরক্ষার পাশাপাশি এই সময় এক জেলার রোগী যাতে অন্য জেলায় না যায়, সে কারণেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, রোগীরা অনায়াসেই সেবা নিতে আসতে পারে তাদের প্রতিষ্ঠানে।
লিভারে পানি নিমে খুব হাঁসকাশ কষ্ট হচ্ছে, খুব হাঁপ লেগে যাচ্ছে খুব, আর লিভারে পানি বাইর করতে। অনির্দিষ্টকালের জন্য মানে ছুটিতে আছে আর কি, কবে আসবে সেটা বলছে না। চিকিৎসাটা ইনি বন্ধ করে দিচ্ছেন, আরও ডাক্তার বন্ধ করে দিচ্ছেন, তাহলে আমাদের এই সাধারণ মানুষের কি অবস্থা হবে? আমাদের প্রতিষ্ঠান খোলা আছে, আমরা এই সার্ভিসটা আমরা ইনশাল্লাহ দিয়ে যাব। এখন পর্যন্ত আসলে আমাদের কাছে কোনো মেসেজ নাই, আর এটা আসলে চিকিৎসকরাই ভালো বলতে পারবে। কোয়ারেন্টাইন যে কথাটা শুনতেছেন, অর্থাৎ প্রত্যেকে একটা সেফ জোনে থেকে প্রত্যেকে ট্রিটমেন্ট করতে হবে, পেশেন্টকে উৎসাহিত করতে হবে। এটা তারা বলতে হবে, আমি তো জানি না। আমাদের হাসপাতালে আমাদের চিকিৎসা সেবা চলতেছে, আমাদেরটা আছে, ঠিক আছে। যোগান নেই এই অজুহাতে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলছে। রাজধানীর পাইকারি শ্যামবাজারে 30 টাকার পেঁয়াজ 7 টাকায় বিক্রি করায় 8 আড়তদারকে 24 লাখ টাকা জরিমানা এবং 6 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সকাল থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালাচ্ছে। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানিয়েছেন 30 টাকার পেঁয়াজ 7 টাকা এবং 7 টাকার রসুন প্রতি কেজি বিক্রি করছেন 95 টাকা করে। অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে জনগণের পকেট কেটে বাড়তি মুনাফা করছেন। আর এসব অপতৎপরতা বন্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলেও জানিয়েছেন সারওয়ার আলম। কোনো ধরনের কারণ ছাড়াই আপনার হচ্ছে একই পেঁয়াজ সকালে বিক্রি করলো 35 টাকা, বিকালে বিক্রি করলো 65 টাকা, এটাকে ব্যবসা বলে না, আসলে এটাকে অপরাধ বা এটা ডাকাতি আমি বলবো। তো আমরা চাই আমাদের ব্যবসায়ীরা নিয়ম মেনে এবং নৈতিকতার মানে উন্নীত হয়ে ব্যবসা পরিচালনা করবে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে রাজধানীর উত্তরায় বেশ কয়েকটি ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে রাজধানী উত্তরা 24 নম্বরের সেক্টরে এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার। তিনি এ সময় বলেছেন, এই সংকটময় মুহূর্তে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের পকেট কেটে বেশি মুনাফা করছিল, যেগুলো অন্যায়। এছাড়াও অনেক কৃত্রিম সংকট তৈরির পায়তারাও করেছেন তারা, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছেন। একই দিনে রাজধানীর 9টি এলাকায় একযোগে অভিযোগ পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মাস্কের দাম গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে যে 30 টাকা বেশি নেওয়া যাবে না, অথচ তারা বিক্রয় করছে 30-এর বেশি টাকায়, এবং তারা ডিক্লারেশন দিল যে তাদের কাছে মাস্ক নেই। এটিও আমরা পেলাম। ফলে আমরা বিভিন্ন রকমের অনিয়ম আমরা এখানে পাচ্ছি। এই অনিয়মগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান এবং এই অভিযানগুলো চলমান থাকবে। কে কতটা মজুদ গড়তে পারবেন আর কে কতটা মুনাফা করতে পারবেন, চালের বাজারে এমন অসুস্থ প্রতিযোগিতায় নেমেছেন ক্রেতা বিক্রেতা দুপক্ষই, যার ফলাফল অস্থির চালের বাজার। মাত্র 3-4 দিনের ব্যবধানে মোটা চিকন সব ধরনের চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে ভোক্তাদের অতিরিক্ত চাহিদা রয়েছে চালের বাজারে, আর সেই চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম এই সংকট তৈরি করছেন। দাম বৃদ্ধির জন্য খুচরা, পাইকার আর মিল মালিকরা একে অন্যকে দোষারোপ করছেন। সরকারিভাবে এই মুহূর্তে দেশে খাদ্যশস্য মজুত রয়েছে 17,29,495 মেট্রিক টন, আর চালের মজুদ আছে প্রায় 14.5 লাখ মেট্রিক টন। আগের তো আমরা বাজারে দেখছি না, অতএব তারা যা চাচ্ছে আমাকে নিতে বাধ্য হই। আমরা চাই যেন সরকার এইভাবে এই বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত নেয়, যাতে আমরা পাবলিকরা কোনোভাবে বাঁচতে পারি। আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমরা কোনো 1 কেজি 5 কেজি 10 কেজি কোনো চাল বিক্রি হয় না, বস্তা বস্তা। যে ক্রাইসিসটা দেখতেছেন, এটা মিলাররা আমাদের চাল দিচ্ছে না। মিলারদের কাছে মাল চাইতে গেলে ওনারা বলতেছে আপনারা এত চাল বিক্রি করলেন বা দাম এখন ধান কিনতে পারছেন, ধানের দাম বেশি। এখন তো ধান আর অ্যাভেলেবল চাষিদের কাছে নেই, সেটারও কিছুটা প্রভাব আছে। বছর শেষ কিছুটা ধান এবং চাউলের দাম হালকা বেড়েছে, এটা স্বাভাবিক মাত্রায় আছে। পাইকারিতে 2 থেকে 3 গুণ বেড়েছে চালের চাহিদা। সংকট নেই, কিন্তু চাহিদা পূরণে উৎপাদন এবং সরবরাহে হিমশিম খাচ্ছে উৎপাদকরা। আর এই সুযোগেই বাড়তি দরে ফায়দা লুটছে মজুতদাররা। সুযোগ বুঝে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পরিবহন ব্যবসায়ীদের বিরুদ্ধেও। মিলাররা বলছেন, সুযোগ সন্ধানী মজুতদাররা ফায়দা লুটতে বাজারে দর বৃদ্ধির ভুয়া খবর ছড়াচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারির কথা বলছেন স্থানীয় প্রশাসন কর্মকর্তারা। রিটেল সেল করতেছে যারা ছোট সেলাররা, এদের কাছে এই আতঙ্কের কারণে তারাই এই জিনিসটা কেজি প্রতি 5 টাকা 10 টাকা লাভ করতেছে। ট্রাক অ্যাভেলেবল পাচ্ছি না, ভাড়া একটু বেশি, ভাড়ার কারণে ট্রাক পাওয়া যাচ্ছে না, এই কারণে একটু সমস্যাগুলো হচ্ছে। 2-4 দিন গেলে আবার বেচা কিনা খারাপ হয়ে যাবে। কি জন্য হবে? এখন যাদের লাগিয়েছে 1 গাড়ি, সে অর্ডার দিচ্ছে 3 গাড়ি, যার জন্য এই সমস্যাটা। মিটিং করতেছি, আমরা তাদেরকে টেলিফোনে যোগাযোগটা রাখছি এবং প্রতিদিন আমরা খবরটা নিচ্ছি যে বাজারের অবস্থাটা কি। এইটা কিন্তু আমাদের মনিটরিংটা আছে।
করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে আজও কয়েক জায়গায় ব্যবসায়ীদেরকে জরিমানা করা হয়েছে। মেহেরপুরে দাম বাড়ানোর অভিযোগে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বড় বাজারের 2 চাল ব্যবসায়ীকে 15,000 টাকা জরিমানা করা হয়। নিয়মিত অভিযানের একটি অংশ বলে উল্লেখ করেছেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। অতিরিক্ত দামে পেঁয়াজ, রসুন সহ অন্যান্য পণ্য বিক্রির অভিযোগে নাটোরের 2 ব্যবসায়ীকে 8,000 টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামের নেতৃত্বে শহরের নিচা বাজারে ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে এই অভিযান চালায়। অভিযানের সময় অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। খাগড়াছড়িতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানোর দায়ে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো মোহাম্মদ জহির হোসেন, মিটু চৌধুরী এবং সুজন দাস। দুপুরে পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জেলা সদর হাসপাতালে করোনায় একজন মারা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানোর অভিযোগ পাওয়ার পরেই তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করা হয়েছে। ভাইরাস আতঙ্কে নয়, তীব্র খাদ্য সংকটের শঙ্কায় 6 কোটির উপরে বেশি দিনমজুর এবং কাজ ছাড়া 3 দিনের বেশি ঘরে বসে থাকার সুযোগ নেই শহরের দিনমজুরদের। দোকান চলুক বা বন্ধ, চাঁদা কিংবা ভাড়া তাদেরকে দিতেই হবে। চিন্তা বাড়ছে চা দোকানি আর বেকার খদ্দেরদের। এরই মধ্যে বন্ধ রেস্তোরাঁয় পেট চুক্তির কর্ম হারিয়ে দিশেহারা শিশু শ্রমিকরা। অনেকেই রাজধানী ছেড়ে গ্রামে চলে গেছেন। যাদের ঘরই নেই কিংবা গ্রামে ফেরার উপায় নেই, ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শে আরও অসহায় তারা। দিন এনে দিন খেয়ে বেঁচে থাকা মানুষের সংখ্যা এদেশে 6 কোটির উপরে। রাজধানী সহ বড় শহরগুলোয় গায়ে গায়ে বসবাস করা বেশিরভাগই দুর্যোগে ভিটে হারিয়ে ভাসমান। ঘুরে ফিরে উদ্বেগ, ভাইরাসের আগে কোথায় না মরে যান। 930 টাকা জমা, মনে করেন যে 300 টাকার গ্যাস লাগে, 200 টাকার ড্রাইভারের খরচা, সারা দিনে ভাড়া মারছি 300 টাকা, খাইলাম 100 টাকা, 200 টাকা আছে। কারো ভিতরে এরকম কোনো অ্যাবিলিটি নাই যে সে 2 দিন ঘরে বসে বসে খাইবো। আমার তো ইনকামও নাই যে বসে খাবো আমরা, আমার তো টাকা পয়সাও তেমন একটা নাই। আপনি বিশ্বাস করবেন কয় টাকা ভাড়া মারছি? দেখবেন এই যে 30 টাকা, এই 30 টাকা দিয়ে গিয়ে আমি একাই খাবো না আমার বউকে খাওয়াবো? চালানা মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টি করে আল্লাহই চালাবে, একভাবে না এছাড়া আর কোনো উপায় নেই। এছাড়া উপায় কি আছে? বিভিন্ন দেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে কানাডা। গতকাল এক ঘোষণায় একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানিয়েছেন এয়ারলাইন্স কোম্পানিগুলোর সাথে আলোচনা করছে প্রশাসন। প্রথম ফ্লাইটে মরক্কোয় থাকা কানাডিয়ানদের ফিরিয়ে আনা হবে। পরবর্তী পদক্ষেপের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলেও তিনি জানিয়েছেন। বলেছেন, সাশ্রয়ী টিকিট ভাড়ার পাশাপাশি এয়ারলাইন্সগুলো যাতে ক্ষতির শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখছে সরকার। বর্তমানে অটোয়ায় নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন জাস্টিন ট্রুডো। বিদেশে আটকে থাকা নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পেরু, স্পেন সহ বিভিন্ন দেশের প্রশাসনের সাথে আলোচনা করছি, কারণ অনেক দেশের বিমানবন্দরেই কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাই সব দেশে পৌঁছানো হয়তো সম্ভব হবে না, তবে যতটুকু সম্ভব পরিকল্পনা বাস্তবায়নে এয়ারলাইন্সগুলোর সাথে আলোচনা করছি। করোনায় আক্রান্ত হয়ে এবারে মারা গেলেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্চ। 76 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। সাঞ্চের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে লা লিগা। এর আগে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লরেঞ্জো, আর সেখানেই জানা যায় তার করোনা আক্রান্ত হওয়ার খবরটি। 76 বছর বয়সী লরেঞ্জো 1995 থেকে 2005 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতির পদে ছিলেন, আর তার মেয়াদে 6টি শিরোপা জেতে গ্যালাক্টিকোরা, যার মধ্যে 1998 এবং 2000 সালে জেতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক এসি মিলান তারকা এবং বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি। একই সাথে আক্রান্ত হয়েছেন তার ছেলেও এসি মিলান যুবদলের ফুটবলার ড্যানিয়েল। এসি মিলানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়েছে তারা দুজনই বর্তমানে ভালো আছেন। গত 2 সপ্তাহ নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন মালদিনি এবং ড্যানিয়েল, তবে পুরোপুরি সেরে ওঠার আগ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবেন তারা। এসি মিলানের হয়ে 7 বার সিরিয়া শিরোপা, 5 বার ইউরোপিয়ান কাপ জিতেছে পাওলো মালদিনি। খেলছেন 1984 থেকে 2009 সাল পর্যন্ত, আর গেল মাসে হেলাস ভেরোনার বিপক্ষে ম্যাচে এসি মিলানের হয়ে সিরিয়ায় অভিষেক হয়েছে তার ছেলে ড্যানিয়েলের।
এবারে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। আক্রান্ত হয়েছেন তার বান্ধবী ওরিয়ানাও। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দিবালা নিজেই। টুইটার বার্তায় তিনি জানিয়েছেন বর্তমানে তারা ভালো আছেন, স্বেচ্ছায় আইসোলেশনে আছেন। ইউভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হলেন পাওলো দিবালা। এর আগে ক্লাবটির প্রথম ফুটবলার হিসেবে আক্রান্ত হন ডিফেন্ডার ড্যানিয়েলে রুগিনি। এরপরে করোনা ধরা পড়ে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার ব্লেইস মাতুইদির। রুগিনির করোনায় ধরা পড়ার পরে স্বেচ্ছায় আইসোলেশনে ছিলেন ক্লাবটির সব ফুটবলার, আর তার মাঝেই আক্রান্ত হলেন ২৬ বছর বয়সী পাওলো দিবালা। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হলো। কারো প্রাণহানির খবর না মিললেও ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ইউরোপীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা EMSC জানিয়েছে স্থানীয় সময় ভোর ৬টা ২৩ অনুভূত হয় কম্পনটি, যার স্থায়িত্ব ছিল সর্বোচ্চ ১০ সেকেন্ড। উৎপত্তিস্থল ছিল জাগ্রেব শহরের উত্তরাঞ্চলে। ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। রাজধানীর বিভিন্ন এলাকায় বহু মানুষ এখনও বিদ্যুৎহীন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক কিশোরের অবস্থা সংকটাপন্ন। পরে মাঝারি মাত্রার আরও ২টি আফটার শক অনুভূত হয়, আর এ কারণে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় অবস্থান করছেন বাসিন্দারা। দর্শক, আপনারা সব খবর দেখছেন। ছোট্ট আরও একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, সব খবর দেখছেন আপনারা। করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও সবকিছু লকডাউনের পরামর্শ দেয়নি। সরকার পরিস্থিতি বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেছেন, বিএনপি করোনা নিয়ে দায়িত্বহীন কথা বলছে। আওয়ামী লীগ করোনায় আক্রান্ত বা করোনার চেয়ে ভয়ঙ্কর এরকম দায়িত্বহীন কথা বলার সময় এখন না। সবাই মিলে সম্মিলিতভাবে করোনা মোকাবেলা করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধির বরাত দিয়ে যে সংবাদটি গতকাল প্রকাশিত হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ধরনের পরামর্শ এই মুহূর্তে দেয়নি। ভবিষ্যতে কি করতে হতে পারে বা কি হতে পারে সেই আশঙ্কা নিয়ে আলোচনা করেছে, কিন্তু এই মুহূর্তে সব কিছু লকডাউন করে দেওয়ার মতো পরামর্শ তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে তারা জানিয়েছে। করোনা সতর্কতা দেশের বিভিন্ন স্থানে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ সচেতনতামূলক নানা কর্মসূচি নেওয়া হয়েছে। রংপুরে অসহায় দুস্থ পথ শিশুদের মাস্ক বিতরণ করেছে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন আমরাই পাশে। দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় মাস্ক বিতরণ ছাড়াও সঠিক নিয়মে হাত ধোয়াও শেখানো হয় শিশুদের। নোয়াখালীতেও লিফলেট, মাস্ক এবং সাবান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় সকালে এই কর্মসূচির উদ্যোগ নেয় উপজেলা পরিষদ চেয়ারম্যান। উপজেলা পরিষদ মার্কেট, পৌর বাজার, বড় মসজিদ মোড় সহ শহরের বিভিন্ন স্থানে লিফলেট, মাস্ক এবং সাবান বিতরণ করা হয়। হোম কোয়ারেন্টাইন অমান্য করায় রাঙামাটিতে বিদেশ ফেরত এক ব্যক্তিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। জেলা প্রশাসন জানিয়েছে দুপুরে ওমদামিয়া হিল এলাকায় বিদেশ ফেরত একজন হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাইরে ঘোরাফেরা করছে এমন খবরে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা মেলায় মালয়েশিয়া ফেরত এক ব্যক্তিকে ২,০০০ টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। এদিকে শহরের বাজারগুলোতে দ্রব্যমূল্যের বেশি নেয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ২,০০০ টাকাও জরিমানা করা হয়েছে। রাঙামাটিতে করোনা ভাইরাস রোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং মাস্ক ও লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। সকালে বনরূপা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন ছাত্রলীগের সভাপতি সহ দলের নেতাকর্মীরা। জানান, অসাধু ব্যবসায়ীদের অনেকেই মাস্কের মূল্য বাড়িয়ে দেয় শ্রমজীবী এবং খেতে খাওয়া মানুষদের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খাগড়াছড়িতে করোনা প্রতিরোধে মাস্ক, হ্যান্ড ওয়াশ, লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে শাপলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন SS ফাউন্ডেশন এর আয়োজন করে। বক্তারা বলেন, শহরে চলাচলকারী ১,০০০ জনসাধারণের মাঝে লিফলেট এবং হ্যান্ড ওয়াশ তুলে দেওয়া হয়। অবশেষে করোনা ভাইরাসের কবলে পড়ল পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। দেশটিতে প্রথম একজন করোনা আক্রান্তকে শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি দুবাই থেকে ফেরেন
দেশটির এক নাগরিক জ্বর, কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপরই ওই ব্যক্তি করোনা আক্রান্ত বলে নিশ্চিত করা হয়। এই ঘটনার পরপরই আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের বিশেষ নজরদারিতে নেওয়া হয়। করোনা ঠেকাতে বেশ কঠোর পদক্ষেপ নিয়েছিল উগান্ডা, তবে 188তম দেশ হিসেবে করোনার কাছে হার মানতে হলো তাদের। আটলান্টিক মহাসাগর থেকে 21 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করল স্প্যানিশ কোস্ট গার্ড। শনিবার গ্র্যান্ড ক্যানারিয়া দ্বীপের কাছে তাদের সন্ধান মেলে ভূখণ্ডে নামানোর আগে স্বাস্থ্যসেবা কর্মীরা এসব অভিবাসন প্রার্থীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন। করোনা ভাইরাসের কোনো উপসর্গ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হয়। বিশ্বব্যাপী যখন মহামারী আকারে ছড়িয়েছে করোনা ভাইরাস, তখন এগিয়ে গেল নেটফ্লিক্স। প্রায় $100 মিলিয়ন তহবিল ঘোষণা দিয়েছে বিশ্বের জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং এই প্ল্যাটফর্মটি। আর এই অর্থ ব্যয় হবে টেলিভিশন ও সিনেমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিল্পী এবং কলাকুশলীদের জন্য। নেটফ্লিক্সের প্রধান টেড সার্নস বলেছেন, ক্ষতিগ্রস্ত এই শিল্পের সাথে জড়িত ইলেকট্রিশিয়ান, সুতার, গাড়ি চালক সহ অসংখ্য শিল্পী, কলাকুশলী এবং যারা প্রজেক্টের চুক্তি অনুসারে ঘন্টায় হিসেবে কাজ করে অর্থ পেতেন, তাদের অনেকটাই দিনমজুরদের মতোই তাদের জীবন। হঠাৎ করেই কাজ হারানো এই মানুষগুলোর পাশে থাকবে নেটফ্লিক্স। বাংলা লিংকে চলছে ইন্টারনেটের ডাবল বোনাস। 129 টাকা রিচার্জে 12 জিবি, 108 টাকা রিচার্জে 8 জিবি। অফারটি সীমিত সময়ের জন্য। বাংলা লিংক। নাটোরের বড় হরিশপুর থেকে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের হেরোইন সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাস। পুলিশ জানিয়েছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতেই শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় বড় হরিশপুর চেকপোস্টের সামনে পুলিশকে দেখে দ্রুত সটকে যেতে চেষ্টা করে একটি সাদা মাইক্রোবাস। ধাওয়া করে গাড়িটির গতিরোধ করে, পরে তল্লাশিও চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় রাখা 1.5 কেজি হেরোইন উদ্ধার করে পুলিশ। বেলাল উদ্দিন এবং আব্দুল মান্নান নামে 2 মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকায় তানভীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে ওয়ার্ল্ড আওয়ামী লীগ। সকালের সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, তানভীর হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইসমাইলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ। আর এজন্য বর্তমান কাউন্সিলরকে অভিযুক্ত করে নেতারা বলেছেন, তার সমর্থকরাই সেদিন সশস্ত্র হামলা চালিয়েছিল। চট্টগ্রামে অভিনব কায়দায় ছিনতাইয়ের নাটক সাজিয়ে ব্যবসায়ীর অর্থ আত্মসাতের ঘটনায় শঙ্খবদ্ধ চক্রের আরও 1 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। আটককৃতের নাম সোহেল। দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, নগরীর ডবল মুরিং এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরা শঙ্খবদ্ধ চক্রের সদস্য। 4 ফেব্রুয়ারি ব্যবসায়ী জয়নাল আবেদিন আরেকজনের কাছ থেকে টাকা আনার জন্য পাঠান তার কর্মচারী আবু বক্করকে। টাকা নিয়ে আসার সময় সহযোগীদের সাথে মিলে ছিনতাইয়ের নাটক সাজায়। বক্করকে গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে সে ঘটনা স্বীকার করে। তো আসামি অ্যারেস্ট হয়েছে, একজন সন্দিগ্ধ আসামি অ্যারেস্ট হয়েছে, যার কাছ থেকে আমরা 2 লক্ষ টাকা উদ্ধার করেছি। সোহেলের ভাই ছিল 2 জন, একজন শালক। এরা আসলে ক্রিমিনাল, এদের নামে আরও মামলা আছে, এরা এই কাজই করে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কারাবন্দী আসামি মিজানুর রহমান মিন্টু মারা গেছেন। রাতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ বন্দী ছিলেন তিনি। ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন এই আসামি। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2015 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিজানুরের বিরুদ্ধে মামলা হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় লবণবাহী ট্রাক এবং হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে 15 জন নিহতের ঘটনায় এখনও চারদিকে শোকাবহ পরিবেশ। ওই ঘটনায় আহত 5 জনের মধ্যে 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। মরদেহ রাতেই বুঝিয়ে দেওয়া হয় স্বজনদের। দুর্ঘটনার পরে ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাস্থলে সড়ক উঁচু নিচু, পাহাড়ি পথ আর ঝুঁকিপূর্ণ বাঁক ভরা। স্বজনদের দাবি, মহাসড়কে নিষিদ্ধ সব হিউম্যান হলার লোহাগাড়া থেকে চকরিয়া পর্যন্ত যাত্রী পরিবহন করে এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন লাইসেন্সবিহীন চালকের কারণে দুর্ঘটনা ঘটেছে। 2 বার ভাই আর মরি গিয়ে 1 বছর হয়ে গেছে, বাপ মারা গিয়ে আর কিও নাই, উকা বইনা শুধু ভাইয়া। পুকুরিয়া থেকে আমির বাস আসতেছে আর কি, আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। পাহাড়ি এলাকা
তো ট্রাকে মারি দিছে আর কি, ছোট ম্যাজিক গাড়ি বলে এটা এলাকায়। ওই গাড়ির ড্রাইভারের হনো কিছু নাই, ড্রাইভার হলে কি ড্রাইভার, রিক্সার ড্রাইভার। কেন একটু টার্নিং বিষয় নিয়ে ওদিকে একটু ঝুঁকিপূর্ণ, অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্টও কেন হয়। একটি লেনেই ছিল, পরবর্তীতে হিউম্যান হলারটি হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। থ্রি হুইলার চলার কোনো ইসে নাই। আর আমাদের এখানে 56 কিলোমিটার হাইওয়ে, 2000 হাইওয়ে থানার অধীনে। নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যান চাপায় নিহত হলেন রিকশা ভ্যান চালক। দুজনের মৃত্যু হয়েছে রাতে ডোমার সড়কের কালীতলা এলাকায়। দুর্ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে। কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে রিকশা ভ্যান চালক সহ এক আরোহী মৃত্যু হয়। নিহতরা হলেন ডোমারের রিকশা ভ্যান চালক সাইফুল ইসলাম এবং হরিণচড়ার আজিজার রহমান। চট্টগ্রামে খাজা গরিবে নেওয়াজ আদর্শ ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 29তম বার্ষিক ওরস। আর এই উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়। অনুষ্ঠিত হয় খতমে কুরআন, আলোচনা সভা। করোনার মতো মহামারী থেকে দেশের মানুষকে রক্ষায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জসিমুল ইসলাম, খালিদুর রহমান খোকন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং নির্বাচক বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেজাই করিম নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরেই তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম কার্যনির্বাহী কমিটির সম্পাদক ছিলেন রেজাই করিম। এরপরে কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 1986 সালে আইসিসি ট্রফিগামী বাংলাদেশ দলের নির্বাচকও ছিলেন তিনি। সেবার কর্তৃপক্ষের সাথে মতবিরোধ না হয় পদত্যাগ করেছিলেন তিনি। আর প্রচেষ্টায় 1976 সালে আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে বাংলাদেশ। আজকের সব খবর এই পর্যন্তই দর্শক। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে www.jomuna.tv, ফেসবুক / যমুনা টেলিভিশন, ইউটিউব / যমুনা টিভি বিডিতে লগ ইন করুন। সবাই সচেতন থাকবেন, সাবধানে থাকবেন।